দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপ্তাহ বিদ্যাজ্যোতিতে কামাই। 10,323 ইতি হয়ে যাওয়ার পর রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের উচিত ছিল দ্রুত রাজ্যে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা। দেখা গিয়েছে গত কয়েক বছরে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষকের সংখ্যা কমছে। মূলত 10,323 ইতি হতেই বিদ্যালয়গুলিতে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছিল। এর মধ্যে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার সেইভাবে শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামোগত উন্নয়ন না করেই অনেক সরকারি স্কুলকে সিবিএসইতে নিয়ে গিয়েছিল। পাশাপাশি বিদ্যাজ্যোতি শাসক দল ঘনিষ্ঠ একাংশের বুদ্ধিজীবী এবং শিক্ষক নেতা নিজেদের মাতব্বর ভেবে রাজ্য সরকারকে নাকি ভুল পথে পরিচালিত করেছে। আজ বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির অবস্থা শোচনীয়। প্রয়োজনীয় ও যোগ্য শিক্ষকের অভাবে 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ভরাডুবি। জানা গিয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি নিয়ে নাকি অভিভাবকদের মোহ কাটছে, ফলে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সেই লাইন নেই। এতে অবশ্য অন্য স্কুলগুলির উপর চাপ বাড়ছে। অভিযোগ, শাসক দলের তথাকথিত শিক্ষক নেতা এবং একাংশের শিক্ষা দপ্তরের আমলা নাকি শাসক দলকে স্বপ্ন দেখিয়েছিল যে বিদ্যাজ্যোতি প্রকল্প ত্রিপুরার শিক্ষাঙ্গনকে জাতীয় মানে নিয়ে যাবে। কতিপয় ধান্দাবাজ শাসক দলীয় শিক্ষক নেতা বদলির সুযোগ তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামাই করে এখন নাকি চুপ হয়ে বসে আছে। ছাত্র শিক্ষক মহলের অভিযোগ, শাসক দলের একাংশের নেতা কাম শিক্ষক নাকি মূলত তাদের বদলি বাণিজ্য তেজি করতে গিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের এই দশা করেছেন। নজিরবিহীনভাবে এক পাড়া থেকে অন্য পাড়ায় শিক্ষকদের বদলি করা হয়েছে, আর এর পেছনে নাকি ছিল আর্থিক লেনদেন। তবে রাজ্যের মন্ত্রী আমলাদের এখন ভাব দেখে মনে হচ্ছে তারা যেন ভিন গ্রহ থেকে এসেছেন। বিদ্যাজ্যোতি কাণ্ডে তাদের দায় নেই এ কথা বলা কিন্তু যাবে না। শিক্ষা হলো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। মুখ্যমন্ত্রী, শিক্ষা হলো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। রাজ্যে গুণগত শিক্ষার প্রসার ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং ডায়েট কলেজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায় এই বিষয়ে শিক্ষাবিদদের পরামর্শ নেওয়া হচ্ছে। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাধারায় শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। এই জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে দেশের সমাজ ব্যবস্থা, পরম্পরা ও সংস্কৃতিকে সামনে রেখে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই জাতীয় শিক্ষানীতি সার্বিকভাবে রূপায়ণের উপর গুরুত্বারোপ করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন পানিসাগর সফরে এসে পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনেরও উদ্বোধন করেছেন। ডায়েট কলেজ ও পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে ডায়েট কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বিনয়ভূষণ দাস, বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ববুতুষ দাস, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রায়েল হেমন্ত কুমার, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। উল্লেখ্য, নবনির্মিত এই ডায়েট কলেজ নির্মাণে ব্যয় হয়েছে 4,40,00,000 টাকা। বিদ্যাজ্যোতি প্রকল্প ও সর্বশিক্ষা অভিযানের অধীনে এই বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন নির্মাণে 3,16,00,000 টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, একটা সময় ছিল যখন বিদেশ থেকে শিক্ষার্থীরা ভারতে লেখাপড়ার জন্য আসত। নালন্দা ও তক্ষশিলা বিদ্যালয়ের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করে আগের সেই গৌরবজনক জায়গায় নিয়ে গিয়েছেন। শূন্যপদ 62,539।
রাজ্যের সরকারি দপ্তরগুলোতে শূন্যপদ 62,539টি। শূন্যপদ পূরণে কোনো উদ্যোগ নেই সরকারের। উপরন্তু চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিচ্ছে বিজেপি সরকার। এই সরকার জনগণের নয়, বেকার বিরোধী সরকার। এই সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সমস্ত কিছু ভেঙে পড়েছে। গোটা শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে বসে থাকলে হবে না, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কথাগুলো বলেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, এসটিজিটি, পিআই, ইঞ্জিনিয়ার, জিআরএস, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, টেট উত্তীর্ণ, জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রক্রিয়া দ্রুত শেষ করা, সরকারি দপ্তরের বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর পদক্ষেপে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার দূরীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কর্মসূচির প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন তিনি। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সঞ্জয় দাস, বিজয় বিশ্বাস প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। নবারুণ দেব জানিয়েছেন, 2 সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। কৈলাসহরে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার প্রশ্নে ধ্বংস ছাড়া কিছুই নেই। রাজ্যে প্রত্যেকটি সরকারি হাসপাতালেই ডাক্তার ও নার্স সংকট চলছে। পরিকাঠামোর অভাব। বিদ্যুৎ নিগমকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। 2019 সালে জিআরএসে চাকরি না দিয়ে অ্যাডমিট কার্ড রেখে দেওয়া হয়েছে। বিদ্যাজ্যোতি 1400 শিক্ষক নিয়োগ করার ঘোষণা থাকলেও নিয়োগ নেই। এই রাজ্যে একটি চাকরির ঘোষণা মন্ত্রী অনেকবার দিয়ে থাকেন, কিন্তু নিয়োগ নেই। এই সরকারের আমলে চাকরি প্রক্রিয়া বাতিল হয়, 2 নম্বরই পদে চাকরি হয়। এই পরিস্থিতিতে তারা আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে চাইছেন। সরকারের ঘুম ভাঙাতেই এই উদ্যোগ। বিদ্যুৎ মন্ত্রী, শিক্ষামন্ত্রীর সমালোচনায় সরব হন নবারুণ দেব। নেশার কবলে পড়ে জীবন যৌবন শেষ, সাংবাদিক সম্মেলনে বলেছেন পলাশ ভৌমিক। তিনি বলেছেন, তথাকথিত নেশামুক্ত রাজ্যে আজ গভীর সংকটে যুব সমাজ। ছাত্র যুবকরা নেশায় আসক্ত হচ্ছেন, কারণ তারা হাত বাড়ালেই নেশা সামগ্রী পেয়ে যাচ্ছেন। কারণ এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। যারা নেশার রাঘব বোয়াল, তাদের গ্রেফতার করা হচ্ছে না। এইডস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যুব নেতৃত্ব। সব মিলিয়ে বলা যায়, এই সময়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ইস্যু ভিত্তিক কর্মসূচিতে সামিল হয়েছেন যুব নেতৃত্ব। টিটন টিম বনাম সুদীপ আশিস। 2019 সালের পঞ্চায়েত ভোটে গোমতী জেলায় দারুণ সাড়া ফেলেছিলেন টিটন পালের নেতৃত্বাধীন দল। তখন তিনি বিজেপিতে হলেও এবার তিনি সপার্ষদ কংগ্রেসে আছেন। টিম তার একই রয়েছে, শুধু বদলেছে দল। এইবারের পঞ্চায়েত ভোটে কীভাবে শাসক বিজেপিকে চেপে ধরা যায় এবং ত্রিস্তর পঞ্চায়েত দখল করা যায়, সেই লক্ষ্যেই গোমতী জেলার বেশ কয়েকজন নেতৃস্থানীয় লোকজনকে নিয়ে মঙ্গলবার আগরতলায় এসে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিভাবে তারা পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন করতে চান এবং কিভাবে লড়াই করলে সফলতা আসতে পারে, এই নিয়েও তারা সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহার সঙ্গে আলোচনা করেছেন। টিটনবাবু জানিয়েছেন, তারা সিপিআইএমের সঙ্গে আসন ভাগাভাগি করে লড়তে চান। এতে করে বিজেপিকে চেপে ধরা অনেকটাই সহজ হবে। তবে তারা যে এবার লড়াইয়ের ময়দান থেকে এক চুলো নড়বেন না, বরং দাঁতে দাঁত চেপে ময়দানে থেকে লড়াই করা হবে, তাও তিনি জানিয়েছেন। সুদীপ আশিস জুটি তাদেরকে বেশ কিছু ভোটের টিপস দিয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এখনই কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যেন না নেন, সেই অনুরোধও জানিয়েছেন সুদীপ আশিস জুটি। খুন করে দেহ মাটি চাপা। খুন করে 10 বছরের শিশুর দেহ কবর দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা সিধাই থানার অন্তর্গত দাইগেবাড়ির কাকড়াচোয়া স্কুল সংলগ্ন এলাকায়। নিখোঁজ শিশুর নাম প্রবীর মুন্ডা, 10। তাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে ফিরোজ দেববর্মা নামে এক যুবক। জানা গিয়েছে, গত 25 জুন মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল প্রবীর। ওই দিন কাকড়াচোরা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল, কিন্তু খেলা শেষ হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। প্রতিবেশীদের সঙ্গে খেলার মাঠে গিয়েছিল খোয়াইয়ের বগাবিল এলাকার যুবক ফিরোজ দেববর্মা। এই ফিরোজ কাকড়াচোরা স্কুল সংলগ্ন তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। গত রবিবার রাতে
প্রবীরকে ফিরোজ তার সঙ্গেই বোনের বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু সোমবার সকালে প্রবীরকে আর দেখা যায়নি। ফিরোজ জানিয়েছিল সকালেই প্রবীর বাড়িতে ফিরে গিয়েছে। প্রবীরের বাবা বাবুল মুন্ডা জানিয়েছেন ছেলে বাড়িতে ফিরে না আসায় তারা খোঁজ নিতে শুরু করেন, কিন্তু কোনো হদিশ পাচ্ছিলেন না। ফিরোজকে কিছু জিজ্ঞাসা করা হলে কিছুই বলছিল না। মঙ্গলবার প্রবীরের মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকার জঙ্গলে মৃতদেহটি পাওয়া গিয়েছে। কবর থেকে মাটি কুড়ে দেহটি উদ্ধার হয়েছে। মৃত নাবালকের মুখের পাশে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিরাই থানার ওসি এবং সুন্দরটিলা ফাঁড়ির ওসি।